আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ খবর আছে। ইয়েমেন সৌদি আরবের উপরে নৌ ব্লকেড অর্থাৎ নৌ অবরোধ আরোপ করেছে। এই প্রেক্ষাপটে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি মারাত্মকভাবে বদলে গেল। এই অবস্থায় সৌদি আরবের সাথে যদি ইয়েমেনের যুদ্ধ শুরু হয় তাহলে পাকিস্তান কি করবে সেটা এখন দেখার বিষয়। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি পরিষ্কার ঘোষণা দিয়েছেন যে আমেরিকার সাথে মূলত ইরান এখন ফুল স্কেল অর্থাৎ পূর্ণাঙ্গ যুদ্ধের ভেতরে রয়েছে এবং এই যুদ্ধের প্রেক্ষাপটে দেশের জনগণকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার কথা বলেছে। এদিকে ওয়াশিংটন পোস্ট, আমেরিকার খুব প্রভাবশালী পত্রিকা, সেই পত্রিকা বলছে যে আমেরিকা এবং ইরান একেবারে পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বার প্রান্তে। এদিকে আজকে ইরানের আইআরজিসির নৌ ইউনিট অর্থাৎ নৌবাহিনী বাহরাইন এবং কুয়েতে 3 দফা হামলা চালিয়েছে। এই হামলাগুলো মার্কিন নৌবাহিনীকে লক্ষ্য করে। 2 দিন আগে যে বলেছিল সেই ঘোষণা সম্ভবত বাস্তবায়ন শুরু হয়েছে। এপাশে দক্ষিণ কোরিয়া মধ্যপ্রাচ্য থেকে তাদের সমস্ত নাগরিকদের সরে যেতে বলেছে, চলে যেতে বলেছে। এদিকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে তাদের কোনো নাগরিক যেন এই মুহূর্তে ইরান সফর না করে, অর্থাৎ ইরানে যাওয়া নিষেধ। তার মানে দাঁড়াচ্ছে পরিস্থিতি খুবই খারাপ। এই অবস্থায় তেলের দাম বেড়ে $90 উপরে চলে গেছে প্রতি ব্যারেল। আমেরিকায় তারা গ্যাসোলিন বলে, গ্যাসোলিনের দাম প্রতি গ্যালন $4 পৌঁছেছে, যেটা 1 বছর আগে এর চেয়ে অনেক কম ছিল। তার মানে আমেরিকার ভোক্তাদের ভেতরেও কিন্তু একটা মারাত্মক অসন্তোষ তৈরি হচ্ছে। এই প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন তাদের সামনে কূটনীতির দরজা খোলা। এদিকে ইরানের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তিনি বলেছেন যে তারা সুনির্দিষ্ট মিডিয়েটর অর্থাৎ মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে যুদ্ধবিরতি বা যুদ্ধ কমানোর প্রস্তাব পেয়েছেন, কিন্তু ইরান এই বিষয় নিয়ে ভাবছে না। ইরানের পক্ষ থেকে বরং ঘোষণা দেওয়া হয়েছে আইআরজিসির পক্ষ থেকে যে তারা মার্কিন বাহিনীকে চরম শিক্ষা দেবে, যে শিক্ষার কারণে বিশ্বের আর কেউ যাতে ইরানের দিকে আগ্রাসন চালানোর চিন্তাও না করে। সুপ্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন আমি যে খবরগুলোর মূল পয়েন্ট তুলে ধরলাম সেগুলো প্রত্যেকটা কত গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে মধ্যপ্রাচ্য কার্যত অগ্নিকুণ্ডের উপরে দাঁড়িয়ে আছে এরকম একটা পরিস্থিতি। এই অবস্থা আসলে কি হতে যাচ্ছে এবং আদৌ কি কূটনৈতিক কোনো প্রক্রিয়া এখানে কাজে লাগবে কিনা, এ সমস্ত নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। প্রথমেই যে খবর আমি আপনাদেরকে জানিয়েছি সেটার একটু ইলাবোরেট করি। সৌদি আরবের উপরে ইয়েমেন একেবারে পরিষ্কারভাবে নৌ অবরোধ আরোপ করেছে, অর্থাৎ সৌদি আরব এখন আর ইয়েমেনের উপকূলীয় ভাগ বা ইয়েমেনের নিয়ন্ত্রণে যে সমস্ত জলসীমা আছে সেগুলো আর পার হতে পারবে না। সেটা কি? বাব আল মানদেব প্রণালী। এখানে আমাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে সৌদি আরব বাব আল মানদেব প্রণালী ব্যবহার করে কিনা। সৌদি আরব হরমুজ প্রণালী ব্যবহার করে যে সমস্ত তেল ইউরোপ আমেরিকার দিকে পাঠায় বা উত্তর আফ্রিকার দিকে পাঠায়, সেই সমস্ত তেল এডেন উপসাগর হয়ে বাব আল মানদেব প্রণালী হয়ে লোহিত সাগর দিয়ে, সুয়েজ খাল দিয়ে, ভূমধ্যসাগর দিয়ে যায়। আর এই হরমুজ প্রণালীর ক্রাইসিসের কারণে তেলের একটা বিরাট অংশ প্রায় প্রতিদিন লোহিত সাগরের যে ইয়ানবু বন্দর, এই বন্দর দিয়ে প্রায় 50 থেকে 60 লাখ ব্যারেল তেল পরিশোধিত অপরিশোধিত মিলে রপ্তানি করে। এই তেলের একটা অংশ ইউরোপের দিকে, উত্তর আফ্রিকার দিকে যায়, আর একটা অংশ এশিয়ার দিকে আসে। ভারত, চীন বা জাপান, কোরিয়া, হয়তো আরো কেউ কেউ নেয়। তো সেক্ষেত্রে এই হরমুজ প্রণালী ব্যবহার করে তেল পাঠালেও অথবা ইয়ানবু বন্দর ব্যবহার করে তেল পাঠালেও বাব আল মানদেব প্রণালী ব্যবহারের কিন্তু প্রশ্ন আসে। অর্থাৎ বাব আল মানদেব প্রণালী দিয়ে প্রতিদিন সৌদি আরব যে পরিমাণে তেল এখন পরিবহন করে বা রপ্তানি করে তার মূল্য প্রায় প্রতিদিন 52,000 কোটি টাকা। ফলে সৌদি আরবের উপর যখন ইয়েমেনের হুতিরা
নৌ ব্লকেড আরোপ করছে, নৌ অবরোধ আরোপ করছে, তখন কিন্তু সৌদি আরব মারাত্মক রকমের সংকটে পড়ে যাবে। ও পাশে হরমুজ প্রণালী দিয়ে সংকট, এ পাশে বাব আল মানদেব প্রণালী দিয়ে সংকট, অতএব সৌদি আরব কিন্তু বড় রকমের সংকটে পড়ে গেল। এখন প্রশ্ন আসতে পারে, ইয়েমেনের হুতিরা কেন সৌদি আরবের উপরে এই নৌ অবরোধ আরোপ করলো? আপনারা সবাই জানেন, কিছুদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা, শহীদ সর্বোচ্চ নেতা আলী খামেনি জানাজা এবং দাফন অনুষ্ঠানে ইয়েমেনের কিছু লোক গিয়েছিল। তাদেরকে ইরানের বিমান ইয়েমেন থেকে ইরানে নিয়ে গিয়েছিল এবং ইরান থেকে ইয়েমেনে ফেরত দিয়েছিল। আপনারা সবাই হয়তো জানেন, আমি বলেছি, তারপরে আজকে জাস্ট উল্লেখ করছি প্রেক্ষাপটটা কি। যেদিন ইয়েমেনের লোকজনকে ইরান থেকে ইয়েমেনে নিয়ে গেছে, সেদিন কিন্তু সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব বোমা বর্ষণ করেছে। ফলে ইরানের বিমান সেখানে নামতে পারেনি, নেমেছিল আল হুদাইদা বিমানবন্দরে। ইয়েমেনের উপরে আজ 12 বছর ধরে নৌপথে, আকাশপথে এবং স্থলপথে সব পথে অবরোধ আরোপ করে রেখেছে সৌদি আরব ইয়েমেনের উপরে। 2021 সালে যুদ্ধবিরতি হলেও, এখন সৌদি আরবের সাথে ইয়েমেনের যুদ্ধ না থাকলেও এই অবরোধ কিন্তু তারা তোলেনি। ইরান এই বিমান পাঠিয়ে এক ধরনের অবরোধ ভাঙার চেষ্টা করেছে অথবা ওই প্রয়োজনটা মিটিয়েছে, কিন্তু ইরানের বিমান নামতে দেবে না সানা বিমানবন্দরে বলে সেই বিমানবন্দরে সৌদি আরব হামলা চালিয়েছিল। আর যেদিন ইয়েমেন থেকে ওই সমস্ত লোকজনকে আনতে গিয়েছিল ইরান বিমান পাঠিয়ে, তখন ইরানের বিমানে হামলা চালাবে বলে সৌদি আরব যুদ্ধ বিমান আকাশে উড়িয়েছিল। সেদিন ইয়েমেনের হুতি সমর্থিত সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র মেরে সৌদি আরবের বিমানকে তাড়িয়ে দিয়েছিল। তার মানে সৌদি আরব ইয়েমেনের উপরে শত্রুতা বন্ধ করেনি। এই যে শত্রুতা বন্ধ করেনি, এই কারণে ইয়েমেন এখন দেখছে যে বাব আল মানদেব প্রণালী ব্যবহার করে প্রতিদিন সৌদি আরব বিপুল পরিমাণে তেল রপ্তানি করে, অথচ তারা তাদের বন্দর, আকাশপথ কোনো কিছু ব্যবহার করতে পারছে না। এই জায়গা থেকে তারা এখন সৌদি আরবের উপরে অবরোধ আরোপ করে দিল। ইরানের বিমান যাওয়ার পরে যদি সৌদি আরব সেখানে এরকম হামলার ঘটনা বা যুদ্ধ বিমান উড়িয়ে হামলার চেষ্টা না করত, তাহলে হয়তোবা ইয়েমেনের হুতিরা, ইয়েমেনের হুতি সমর্থিত সরকার এই পদক্ষেপ নিত না। কিন্তু এখন তারা দেখেছে যে সৌদি আরব যখন সেই শত্রুতাই করে যাচ্ছে, তাহলে আমাদের প্রণালী ব্যবহার করে সৌদি আরব এটা তেল পাঠাতে পারবে না, নৌ অবরোধ আরোপ করে দিল। তার মানে এখন পরিস্থিতি যা দাঁড়ালো, তাতে ইয়েমেন এবং সৌদি আরবের ভেতরে প্রচন্ড রকমের যুদ্ধ লেগে যেতে পারে। যদি যুদ্ধ না লাগে তাহলে তো ভালো কথা, আর যদি যুদ্ধ লাগে তাহলে কি দাঁড়াবে? তাহলে পাকিস্তানের কিন্তু জড়িয়ে পড়ার একটা প্রশ্ন থাকতে পারে, জানি না কি হবে। কারণ পাকিস্তানের সাথে সৌদি আরবের নিরাপত্তা চুক্তি আছে। এপাশে আমি আর একটা খবর দেখলাম আল জাজিরাতে, যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং সৌদি আরব তারা দুইজন সম্মিলিতভাবে ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারে এমন আশঙ্কা রয়েছে। তার মানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভিন্ন মাত্রা পেল এবং আরো বেশি উত্তপ্ত হয়ে উঠল। এপাশে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি কিন্তু পরিষ্কার ঘোষণা দিয়েছেন যে ইরান এই মুহূর্তে পূর্ণাঙ্গ যুদ্ধের ভেতরে রয়েছে এবং যুদ্ধের ভেতরে থাকলে দেশের নাগরিকদের জন্য অনেক দুঃখ, ক্লেশ, হতাহতের ঘটনা অনেক কিছু ঘটতে পারে। এই পরিণতির জন্য, যে কোনো সুবিধা অসুবিধার জন্য যাতে ইরানের জনগণ প্রস্তুত থাকে, তিনি সেই আহ্বান জানিয়েছেন। এপাশে IRGC, ইরানের যে বিপ্লবী গার্ড বাহিনী, তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে তারা কোনো মতেই এখন আর আমেরিকার সাথে কোনো আপোষ রফায় যাবে না। আমেরিকাকে বরং এমন শিক্ষা দেবে, যুদ্ধের ভেতর দিয়ে এমন শিক্ষা দেবে যে শিক্ষার প্রেক্ষাপটে আমেরিকা সহ পৃথিবীর আর কোনো দেশ যাতে ইরানের দিকে আগ্রাসন চালানোর সাহস আর না পায়, এই শিক্ষাটা দিতে চায়। এটা তাদের অঙ্গীকার, যার কারণে তারা আর কোনো আলোচনায় যেতে চায় না। এবং এখানে তারা উল্লেখ করেছে যে আমরা আমাদের সর্বোচ্চ নেতার যে নির্দেশনা, গাইডলাইন এবং তিনি যে মনোভাব বা চিন্তাভাবনা লালন করেন, ধারণ করেন, এই চিন্তাভাবনা এবং মনোভাব এবং তার অর্থাৎ সর্বোচ্চ নেতার গাইডলাইন, দিক নির্দেশনাকে সামনে রেখে IRGC কাজ করবে। তার মানে দাঁড়াচ্ছে ইরানের পক্ষ থেকে সহজে আর কূটনৈতিক আলোচনায় বা ওই যে যুদ্ধবিরতির খেলা, এই যুদ্ধবিরতির খেলায় সম্ভবত ইরান আর যাচ্ছে না। এপাশে আমেরিকার খুব প্রভাবশালী পত্রিকা, আপনারা সবাই হয়তো জানেন, ওয়াশিংটন পোস্ট। এই ওয়াশিংটন পোস্টের একটা রিপোর্টে বলা হচ্ছে যে আমেরিকা এবং ইরান একেবারে পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গেছে।
তার মানে যে কোনো মুহূর্তে একদম ফুল স্কেল ওয়ার শুরু হয়ে যেতে পারে, পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। গত 7-8 দিন 9 দিন ধরে যে যুদ্ধ হচ্ছে, আমেরিকা তাতে মূলত ইরানের দক্ষিণ অঞ্চলে হামলা চালানোর চেষ্টা করেছে, এবং এর ভেতর দিয়ে একটা মেসেজ কিন্তু পরিষ্কার হয়েছে, এবং অনেকে বিশ্লেষণে বলেছেন, আমিও প্রথম দিকেই বলেছি, যে মূলত এইভাবে হামলা চালিয়ে ইরানের দক্ষিণ অঞ্চলকে আলাদা করে ফেলতে চাচ্ছে আমেরিকা, এবং দক্ষিণ অঞ্চল থেকে আইআরজিসি বা ইরানের সামরিক স্থাপনার সমস্ত প্রতিরোধের ক্ষমতা সব ধ্বংস করে দিয়ে এই এলাকা দিয়ে মূলত তারা স্থল অভিযান চালানোর হয়তো চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে ইরান তাদের প্রস্তুতি এবং তাদের কৌশল এবং তাদের চিন্তাভাবনা সমস্ত সবকিছু খেয়াল রেখেছে, এবং তারা এ বিষয়ে নিজেদেরকে প্রস্তুত রেখেছে। আমেরিকা সম্ভবত কোনো মতেই ইরানের দক্ষিণ অঞ্চলকে কেন্দ্র করে স্থল অভিযান চালাতে পারবে না। স্থল অভিযান চালাতে গেলে একটা ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটবে এবং মার্কিন প্রাণহানি ঘটবে ব্যাপক। এবং আপনারা খেয়াল করেছেন মনে হয়, গত 2-3 দিনে যে যুদ্ধ হয়েছে তাতে ইরানের হামলায় আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খোদ নিউ ইয়র্ক টাইমস, আপনারা সবাই জানেন যে খুবই প্রভাবশালী পত্রিকা, এই পত্রিকার রিপোর্টে বলা হয়েছে যে ইরান জর্দানের যে হামলা চালিয়েছে তাতে কয়েক ডজন সেনা আহত হয়েছে এবং বেশ কিছু সংখ্যক ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস হয়েছে। 4 জন সেনা মারা গেছে, আমেরিকার সরকার তো স্বীকারই করেছে। ইরাকে 1 জন আর 3 জন জর্দানে। এই নিউ ইয়র্ক টাইমসও কিন্তু কবিয়ে বলছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে কি, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে বিশেষ করে জর্দানে ইরানের হামলায় বহু সংখ্যক হেলিকপ্টার ধ্বংস হয়েছে, বেশ কিছু যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, এবং KC-17, KC-135 এবং KC-46 এই সমস্ত পরিবহন বিমান এবং জ্বালানি ট্যাঙ্কার বিমান এগুলো ধ্বংস হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ভিতরে আরেকটা খবর হচ্ছে, ওয়াশিংটন পোস্টের খবরেই বলা হচ্ছে, আমেরিকা বিপুল সংখ্যক যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে আনছে, এবং এতে মনে হচ্ছে যে আমেরিকা ব্যাপকভাবে ইরানের উপর হামলা চালাতে যাচ্ছে। ওদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছে আমাদের কূটনৈতিক দরজা খোলা। আবার কোনো মাধ্যমে হয়তো তুরস্ক বা কাতার অথবা পাকিস্তান এর কোনো না কোনো দেশের মাধ্যমে ইরানের কাছে এই মেসেজ দিয়েছে যে আসুন আমরা আবার আলোচনায় ফিরি, শান্তি আলোচনা করি। কেন? যখন ইরান প্রচণ্ড রকমের প্রতিরোধমূলক যুদ্ধ চালাচ্ছে আমেরিকার উপরে, আমেরিকার ক্ষয়ক্ষতিও হচ্ছে ব্যাপকভাবে, সেনা মারা যাচ্ছে এবং তাদের সামরিক ঘাঁটি স্থাপনা এবং প্রচুর সংখ্যক বিমান হেলিকপ্টার ধ্বংস হচ্ছে সেই সময়। আচ্ছা, এর পাশে ওয়াশিংটন পোস্টের যদি খবর আমরা ধরি, ওয়াশিংটন পোস্টের খবরে কি বলা হচ্ছে যে আমেরিকা এবং ইরান পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বার প্রান্তে এবং প্রচুর সংখ্যক যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে নেওয়া হচ্ছে। তার মানে কি, এই সমস্ত বিমান এনে তো ইরানের উপর হামলা চালাবে। ঠিক সেই মুহূর্তে আবার ইরানকে কূটনীতির আলোচনার ফাঁদে ফেলার চেষ্টা করছে। তারা এমন মেসেজ দিতে চায় যে আমরা এই মুহূর্তে যুদ্ধ কমাতে চাইছি, অথচ ভেতরে ভেতরে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, প্রচুর সংখ্যক বিমান আনছে। এই হয়েছে আমেরিকার পরিস্থিতি, এবং ইরানও সম্ভবত প্রত্যেকটা ব্যাপারে সতর্ক আছে, যার কারণে তারা এই মুহূর্তে আমেরিকার সাথে কোনো শান্তি আলোচনায় যাবে বলে মনে হচ্ছে না। এপাশে আমি ইয়েমেনের যে ব্লকেড সৌদি আরবের উপর, এই ব্যাপারে আমি আর একটা বিকল্প আলোচনা করি। সেটা হচ্ছে এই যে এই মুহূর্তে আমেরিকা ইরানের বিরুদ্ধে চরমতম লড়াই যাচ্ছে বলে মনে হচ্ছে, আমার কাছেও মনে হচ্ছে। যদি তাই হয় তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে ওই বাব-আল মানদেব প্রণালী, লোহিত সাগর আমেরিকার ব্যবহার করার প্রশ্ন আছে। কিন্তু লোহিত সাগর এবং বাব-আল মানদেব প্রণালী পার হয়ে ভারত মহাসাগর, আরব সাগর, ওমান উপসাগর এইদিকে আমেরিকার যুদ্ধ জাহাজ কিন্তু আনার প্রশ্ন আছে। তাদের রসদ, তাদের সেনা, গোলা বারুদ, ক্ষেপণাস্ত্র অনেক কিছু আনার প্রশ্ন আছে। সেক্ষেত্রে যদি বাব-আল মানদেব প্রণালী হুতিরা বন্ধ করে দেয় এখন, তাহলে আমেরিকা কিন্তু ওই কাজটা করতে পারবে না। সেক্ষেত্রে সৌদি আরবের উপর নৌ ব্লকের সৃষ্টি করে এক ঢিলে কিন্তু 2 পাখি মারার ব্যবস্থা করলো ইয়েমেনের হুতিরা। এখন এই জায়গায় আর একটা প্রশ্ন আছে, যদি ইয়েমেনের পক্ষ থেকে নৌ ব্লকেট দেওয়ার পর সৌদি আরব ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু না করে এবং পাকিস্তান যদি জড়িয়ে না যায়, তাহলে ধরে নিতে হবে যে আমেরিকাকে আটকে দেওয়ার জন্য মূলত সৌদি আরবের নামে এই নৌ ব্লকেট দিল ইয়েমেনের হুতিরা। বাকিটা দেখা যাক কি হয়। সুপ্রিয় দর্শক, এপাশে আমি একটু আগেই বলেছি যে পুরো মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ কোরিয়া তাদের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। আমি 2 দিন আগে খবর দিয়েছিলাম যে
মধ্যপ্রাচ্য ছাড়ার জন্য মার্কিন নাগরিকদের আমেরিকা নির্দেশ দিয়েছে। মধ্যপ্রাচ্যের সব দেশ, এখন আজকে দক্ষিণ কোরিয়া, এবং একই সাথে ভারতের যে কাহিনী আছে সেটা হচ্ছে ভারত ইরানে তাদের নাগরিকদের সফর নিষিদ্ধ করেছে। তার মানে ধরে নেওয়া যায় যে আমেরিকা খুব দ্রুত অল্প সময়ের ভিতরে ইরানের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধ শুরু করবে। সেখানে ভারতের কাছে মেসেজ আছে, ভারত তার নাগরিকদের সতর্ক করেছে। তো সামগ্রিক যে সমস্ত কর্মকাণ্ড, যে সমস্ত তৎপরতা, যে সমস্ত ভাবসাব আলাপ আলোচনা যা দেখছি, তাতে মোটামুটিভাবে খুব অল্প সময়ের ভিতরে আবার ইরান আমেরিকা পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে। এবং এই যুদ্ধ যদি শুরু হয় তাহলে আমার কাছে মনে হচ্ছে আগের যুদ্ধের চেয়ে ভয়াবহ পরিস্থিতি হবে এবং মধ্যপ্রাচ্যে অনেক বড় রকমের একটা সংঘাত সৃষ্টি হবে। এই সংঘাতে সম্ভবত ইরানের যে সমস্ত আঞ্চলিক মিত্র ফোর্স রয়েছে, ইরাক, সিরিয়ায়, লেবাননে, ফিলিস্তিনে, ইয়েমেনে, এর প্রত্যেকেও সম্ভবত জড়িয়ে যেতে পারে যদি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করে আমেরিকা। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা শেষ করব। আলোচনা শেষের আগে এই কথাই বলি যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আসলে যে কোনো সময় চেয়ে এখন অনেক বেশি খারাপ। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে তেল পরিবহনের মাত্রা অনেক কমে গেছে। আন্তর্জাতিক বাজারে তেল এবং গ্যাসের দাম বেড়ে গেছে। খোদ আমেরিকায় প্রতি গ্যালন তেলের দাম অন্তত $4। সেক্ষেত্রে আমেরিকা যেমন চাপে, তেমনি মধ্যপ্রাচ্য চাপে ইরানও। প্রত্যেকে যুদ্ধ পরিস্থিতিতে কেউ খুব রিল্যাক্স থাকতে পারে না, মুক্ত থাকতে পারে না। এই পরিস্থিতিতে আমরা প্রত্যাশা করি না যুদ্ধ হোক, কিন্তু পরিস্থিতি যে দিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে এবার হয়তো একটা চূড়ান্ত যুদ্ধই হতে যাচ্ছে। আপনাদের কি এইরকমই মনে হচ্ছে, নাকি আপনারা ভিন্ন কোনো কিছু দেখতে পাচ্ছেন? মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।